মা টুকি, তোর হলো? তাড়াতাড়ি বেরিয়ে আয় মা, তোকে স্কুলে পৌঁছে দিয়ে আমাকে আবার জমিতে যেতে হবে। আজ জমিতে অনেক কাজ আছে রে মা। এই টুকি, মা টুকি। এই তো মা, আমি এসেছি, চলো এবার। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই বলে মা মেয়ে বনের স্কুলের উদ্দেশ্যে উড়তে থাকে। যা মা, ক্লাসে গিয়ে বস। আর শোন, স্যার ম্যাডামরা যা বলবে তা মন দিয়ে শুনবি। আর হ্যাঁ, কারোর সাথে মারামারি রাগারাগি করবি না, এই আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে মা, আমি সব মেনে চলবো। এবার যাই। টুকি এই বলে সেখান থেকে ক্লাসে চলে আসে। এদিকে টুনিও স্কুল প্রাঙ্গণ থেকে সোজা তার ছোট্ট জমিতে চলে আসে আর কাজ করতে থাকে। আরে টুনি বোন, তোর জমির আলু গাছগুলো দেখি বেশ সুন্দর আর তাজা হয়েছে। এবার মনে হচ্ছে তুই আলু চাষ করে বেশ লাভবান হতে পারবি। দাদা, আশীর্বাদ করো যেন লাভ করতে পারি। সামান্য এই জমিতে ফসল চাষ করে যেন নিজের অভাবটা দূর করতে পারি। আশীর্বাদ করি রে বোন, তুই যা পরিশ্রম শুরু করেছিস এতে তুই সফল হবি। তোর সকল মনের আশা পূরণ অবশ্যই হবে। এবার চলি রে বোন, তুই কাজ কর। আচ্ছা ঠিক আছে দাদা। কবুতর চলে যায় আর টুনি কাজ করতেই থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন এ কি রে মাটুকি, কি হয়েছে তোর? তুই এমন মন খারাপ করে বসে আছিস কেন? আয় মেয়ে আয়, কথা বল। স্কুলে কি কেউ কিছু তোকে বলেছে? চুপ করে থাকিস না সোনা, বল না কি হয়েছে। মা, আমি আর স্কুলে যাব না। সে কি, কেন স্কুলে যাবি না? ও মা, তুই আবার কাঁদছিস কেন? কি হয়েছে রে মা, বল আমাকে, বল মা। আমার যে ভাঙা কুড়ি খাওয়ার জন্য আমার বান্ধবীরা কেউ আমার সাথে খেলে না, কেউ কাছে বলে না। ওরা আমাকে অনেক অপমান আর গরিব বলে খেপায়। তাই আমি ভেবেছি তুমি যতদিন না নতুন সুন্দর আর বড় একটা বাড়ি বানাবে ততদিন আমি স্কুলে যাব না। মারি, নতুন বাড়ি কি দিয়ে বানাবো বল? আমার কাছে যে কোনো টাকা নেই, তবে আমি তোকে কথা দিচ্ছি আলু বিক্রি করে সেই টাকা দিয়ে একটা নতুন বাড়ি বানাবো। আলু বিক্রি করতে তো অনেকদিন লেগে যাবে, আমি অতদিন অপেক্ষা করতে পারবো না। তুমি খুব তাড়াতাড়ি একটা বাড়ি বানাবে, নয়তো আমি কিন্তু খুব রাগ করবো। বাড়ি বানাতে বেশি দেরি করলে আমি রেগে মেগে বাবার কাছে চলে যাবো, এই বলেছিলাম। মারি, না না, এভাবে বলিস না মা। তুই তোর বাবার স্মৃতি, তুই না থাকলে আমিও যে বাঁচবো না। আমি তোকে কথা দিচ্ছি, যে করি হোক টাকার ব্যবস্থা করি 2-3 দিনের মধ্যে একটা বাড়ি বানাবো। এবার মন খারাপ করে থাকিস না মা, একটু হাস। সত্যি বাড়ি বানাবে? আমার মা, তুমি আমার অনেক ভালো মা। কিছুদিন পর নতুন বাড়িতে থাকবো আমরা। যা রে মা, এবার খেলতে যা। আচ্ছা ঠিক আছে মা। বাড়ি বানাতে তো অনেক টাকার দরকার। এত টাকা আমি কোথায় পাবো? কেউ তো এত টাকা ধারও দিবে না। তাহলে বাড়িটা বানাবো কি করে? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। দেরি না করে এক্ষুনি একবার মহাজন দাদার কাছ থেকে ঘুরে আসি। যেই কথা সেই কাজ। টুনি মহাজন ইগলের বাড়িতে চলে আসে। ইগল দাদা, ও ইগল দাদা, বাড়িতে আছো? আরে টুনি, তুই হঠাৎ আমার বাড়িতে, তা কি মনে করে? দাদা, অনেক বিপদে পড়ে এসেছি, তোমার সাহায্যের দরকার। সবই বুঝলাম, তা বল দেখি কি সাহায্য চাই তোর? দাদা, আমার না অনেক টাকার দরকার। তুমি তো জানো আমি আমার জমিতে আলু চাষ করেছি। আমার জমির আলুর ফলন বেশ ভালোই হয়েছে। আলু জমি থেকে তুলতে এখনো অনেক সময় বাকি, আর টাকা আমার এখনই দরকার। তাই আমি জমির আলুগুলো তোমার কাছে অগ্রিম বিক্রি করতে এসেছি। তুমি আমার আলুগুলো কিনে নাও দাদা। সবই বুঝলাম, কিন্তু তোকে টাকা দেবার পর যদি আলুগুলো আমি না পাই তখন কি করবি? তুমি আলু পাবি দাদা, পাবি। আর যদি আলু না পাও তাহলে আমি তোমার টাকা ফেরত দিব। আর টাকা ফেরত দিতে না পারলে তুমি আমার বাড়ি জমি নিজের করে নিও। আচ্ছা বেশ, এগুলো যেন মনে থাকে। তুই দাঁড়া, আমি ঘর থেকে এক্ষুনি টাকা নিয়ে আসছি। ইগল ঘর থেকে টাকা এনে টুনির হাতে দেয়। টুনি খুশি হয়ে টাকা নিয়ে বাড়িতে চলে আসে আর টুকিকে বলে, মা টুকি,
টাকা পেয়েছি বাড়ি বানানোর জন্য। এবার বল তো কি দিয়ে বাড়ি বানাবো? আমার না ইটের বাড়ির অনেক শখ। তুমি একটা সুন্দর ইটের বাড়ি বানাও। আচ্ছা ঠিক আছে রে মা, তুই ঘরে থাক, আমি ইট বালু সিমেন্ট নিয়ে আসছি বাজার থেকে। এই বলে টুনি বাজারে চলে আসে আর বাড়ি বানানোর জন্য ইট বালু সিমেন্ট নিয়ে আসে আর কিছুক্ষণের মধ্যেই ইট দিয়ে একটা সুন্দর বাড়ি বানায়। বাড়ি বানানো শেষ, এবার তুই খুশি রে মা? হ্যাঁ মা, আমি অনেক খুশি। এখন আমার বান্ধবীরা আমাকে আর অপমান করতে পারবে না। ওরা সবাই এখন থেকে আমার সাথে খেলবে। চলো মা, চলো ঘরের ভিতরে প্রবেশ করি। হ্যাঁ হ্যাঁ চল। টুনি টুকি তাদের ইটের বাড়ির ভেতরে প্রবেশ করে। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। কালু জানো, টুনি না ওর জমির আলুগুলো অগ্রিম বিক্রি করে সেই টাকা দিয়ে একটা ইটের বাড়ি বানিয়েছে। বলছো কি টুনি বানালো ইটের বাড়ি? ইটের বাড়ি বানাতে তো অনেক টাকার দরকার। তার মানে টুনির জমির আলুর ফলন বেশ ভালো হয়েছে, তাইও আলুগুলো ঈগল দাদার কাছে চড়া দামে বিক্রি করেছে। তবে ওই টুনি ইটের বাড়িতে বেশি দিন থাকতে পারবে না। কেন বেশি দিন থাকতে পারবে না কেন? কারণ আমি ওর জমির আলু চুরি করব। আমি আলু চুরি করলে ঈগল আলু পাবে না, আর ঈগল আলু না পেলে টুনির বাড়ি দখল করবে। তখন গরিব টুনি আবারও গরিব হয়ে যাবে, আর তুমি আমি চুরি করে আলু বিক্রি করে হব বেশ ধনী। হা, 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 হা। বাহ কালু, তোমার মাথায় তো দারুণ বুদ্ধি। তা আলু চুরি করবে কোন দিন? কোন দিন নয় বউ, আজ রাতেই চুরি করব। রাতের বেলা তুমি প্রস্তুত থেকো। আচ্ছা ঠিক আছে। কালু কাকুলি কথা বলতেই থাকে। এভাবে দেখতে দেখতে রাত নেমে আসে। কালু কাকুলি তাদের বুদ্ধিমতো রাতের আধারে চুপি চুপি টুনির আলুর জমিতে আসে আর সব আলু তুলে বস্তা ভর্তি করে বাড়িতে নিয়ে যায়। হায় হায় রে, আমি এ কি দেখছি? আমার জমির আলু কোথায়? কে আমার জমির আলুগুলো চুরি করলো রে? কে আমার এত বড় ক্ষতি করলো? হায় হায় রে, এবার আমি ঈগল দাদাকে কি জবাব দিব? হে বিধাতা, আমাকে কোন বিপদে ফেললে? টুনি সেখানে কান্নায় ভেঙে পড়ে। টুনির আলু চুরি হওয়ার খবর ঈগলের কান অব্দি পৌঁছে যায়। কি টুনি, এই টুনি, তোর নাকি আলু চুরি হয়েছে? হ্যাঁ দাদা। তোর যে আলু চুরি হয়েছে, এখন আমি আলু পাবো কোথায়? ওদিকে আমি আবার আলু দেওয়ার কথা বলে শহরের ব্যবসায়ীর পাখির কাছ থেকে টাকা নিয়েছি। এখন আমি ওদেরকে আলু দিব কোথা থেকে? এর চেয়ে ভালো তুই আমার টাকা আমায় ফেরত দে। দাদা, টাকা তো আমি বাড়ি বানানোর কাজে ব্যয় করেছি। তুমি আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি তোমার সব টাকা পরিশোধ করব। সময়? আমি তোকে কোনো সময় দিতে পারবো না। ভালোই ভালোই বলছি, টাকা ফেরত দে, নয়তো তোর এই বাড়ি আর জমি আমি আমার করে নিব। দাদা, এমনটা করো না, একটু দয়া করো দাদা। আমি নিজের টাকা দিয়ে তোকে দয়া দেখাতে পারবো না। আজ থেকে তোর এই বাড়ি জমি আমার। যা, চলে যা এখান থেকে। ঈগল টুনিকে তার ইটের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। টুনি তার মেয়েকে নিয়ে অসহায় হয়ে বনের এক কোণে চলে আসে আর কাঁদতে থাকে। আমি যে সেদিন নতুন বাড়ি বায়না করেছিলাম, সব দোষ আমার। আমি যদি বাড়ির বায়না না করতাম, তাহলে তোমাকে ঈগল আঙ্কেলের কাছ থেকে টাকা ধার নিতে হতো না, আর আমাদেরকে ওইভাবে পথে পথে বসতে হতো না। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোর দোষ নয় রে মা, সব দোষ আমার ভাগ্যের। হে বিধাতা, কেন তুমি আমার ভাগ্যকে খারাপ করে পাঠিয়েছো? এখন আমি এই মেয়েকে নিয়ে কোথায় যাব, কোথায় থাকবো? টুনি টুকে কাঁদতে থাকে। এভাবেই দেখতে দেখতে বনের বুকে রাত নেমে আসে। রাতে টুনিদের সামনে একটা পরী চলে আসে। একি পাখিরা, তোমরা এভাবে এত রাতে এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? তোমাদের বিপদ হতে পারে তো। যাও, বাড়িতে যাও। আমাদের কোনো বাড়ি নেই, তাই তো এখানে বসে কাঁদছি। তোমাদের বাড়ি নেই মানে? আমি তোমার কথা বুঝিনি, আমাকে বুঝিয়ে বলো তো। পরীর কথা মতো টুকি পরীকে সব কথা খুলে বলে। সব শুনে পরী বলে, আহারে, তোমাদের অনেক কষ্ট আর তোমাদের সাথে অন্যায় হয়েছে। তোমরা চিন্তা করো না, আমি রাত পড়ি এক্ষুনি তোমাদেরকে এখানে একটা বাড়ি দিচ্ছি। এই বলে পরী জাদু করে সেখানে একটা বাড়ি প্রকট করে
আজ থেকে এই বাড়িটা তোমাদের। এই জাদুই বাড়ি তোমাদের সকল অভাব দূর করবে। আর হ্যাঁ, আমি জানি তোমাদের আলু কারা চুরি করেছে। তোমরা চিন্তা করো না, ওদের শাস্তির ব্যবস্থা করে দিচ্ছি। ওরা ওদের শাস্তি পাবে তো পাবেই, আবার তোমাদের কাছে এসেও ক্ষমা চাইবে। এবার আমি চলি। পরি, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য। পরি বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। কালু, চুরি করা আলুগুলো কবে বিক্রি করবে? আজই বিক্রি করব। কাকুলি, চলো আলুর বস্তাগুলো থেকে কিছু আলু নিয়ে এক্ষুনি বেচতে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই বলে কাকুলি কালু তাদের ঘরে এক কোণে রাখা চুরি করা আলুর বস্তার কাছে আসে। আর যেই মুখ খোলে ঠিক তক্ষুনি বস্তা থেকে দলে দলে মৌমাছি বের হয়। সর্বনাশ! কালু, বস্তায় তো কোনো আলু নেই। আলুর বদলে বস্তা থেকে মৌমাছি বের হচ্ছে। তাই তো দেখছি। হায় হায়, মৌমাছি তো আমাদেরকে আক্রমণ করতে চাচ্ছে। হুশ হুশ, দূরে যা মৌমাছি। আমরা দূরে যাবো না রে চোরের দল। আমরা আলু থেকে পরির সাহায্যে মৌমাছিতে রূপান্তরিত হয়েছি শুধু তোদের শাস্তি দেওয়ার জন্য। আজ আমরা তোদের কামড়িয়ে কামড়িয়ে কঠোর শাস্তি দিব, যতক্ষণ না টুনি তোদের ক্ষমা করে দেয় ততক্ষণ। ও মা গো, কি ভয়ঙ্কর কথা গো। কালু, চলো চলো, এক্ষুনি গিয়ে টুনির কাছে ক্ষমা চাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। মৌমাছির কামড় খাওয়ার চেয়ে ক্ষমা চাওয়া অনেক ভালো। কালু কাকুলি এই বলে ছুটে টুনির কাছে চলে আসে আর তাদের সমস্ত অপরাধ টুনির কাছে খুলে বলে। সবই তো শুনলি বোন, এবার আমাদেরকে ক্ষমা করে দে। তোমাদের জন্য আমি আমার বাড়ি হারিয়েছি, জমি হারিয়েছি। তোমাদেরকে আমি কখনোই ক্ষমা করব না। মৌমাছি, এদের শাস্তি দাও। টুনি এভাবে বলার সাথে সাথেই মৌমাছির দল কালু কাকুলির দিকে ছুটে আসে। এই দেখে কালু কাকুলি সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর টুনি তার মেয়েকে নিয়ে বেশ সুখেই দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। সোনা বাবা রে, আমার তো বয়স হয়েছে, ঠিক মতো কাজ বাজ করতে পারি না। এখন তো একটা বিয়ে করে নে, বিয়ের বয়স তো আর কম হলো না। বিয়ে করবো গো মা, করবো। আমার একটা মেয়ে পছন্দ আছে। তোর মেয়ে পছন্দ আছে? কই, আমাকে তো আগে বললি না। মেয়ের বাসা শহরে, দেখতে অনেক সুন্দর। দেখো, তোমার অনেক পছন্দ হবে। তোমার বৌমাকে। তবে বিয়ে করে নিয়ে আয়, বসে আছিস কেন? সময় হোক মা, ঠিক বিয়ে করব। সময় হওয়া লাগবে না, তুই আজই যে বিয়ে করে নিয়ে আয়। কিন্তু মা। কোনো কিন্তু নেই, আমি কোনো কথা শুনতে চাই না। তুই আজই যাবি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো তবে আমি যাচ্ছি। টোনা, একটু দাঁড়া। এই নে টোনা, এখানে কিছু টাকা আছে, বিয়ে করতে টাকা লাগবে তো। এখন যা তুই। এরপর টোনা তার মায়ের কথা মতো বিয়ে করার জন্য শহরের উদ্দেশ্যে রওনা হয়। আর মিনু একটা কলস নিয়ে নদীর পাড়ে চলে আসে। কি রে মিনু, তোর ছেলে নাকি শহরের মেয়েকে বিয়ে করতে গিয়েছে? তোকে আবার এসব কে বললো রে? তোর ছেলে যাওয়ার পথে বলে গেল। যাক, তোর একটা কাজের ভাগিদার চলে আসছে, তোর আর কোনো কষ্ট নেই। হয়েছে, তোকে আর এসব বলতে হবে না। আমার সাথে দুটো মিষ্টি কথা বলে ভালো হতে চাস, জানি তো। তুই এসব কেন বলছিস? ওই যে ফ্রিতে খাবার চাস, শোন, বিকালে আসিস, পান সুপারি খেয়ে যাস। এই মিনুকে কিছু বলাও যায় না, সব কথারই উত্তর ওর কাছে আছে। একটু ভালো মন্দ বললাম, উল্টো আমাকে 4-5টা কথা শুনিয়ে গেল। টোনাও বিয়ে করে বউকে নিয়ে তার বাসায় ফিরে আসে। মা, মা, দেখো, আমি তোমার নতুন বৌমাকে নিয়ে এসেছি। ও মা, ও মা, কি মিষ্টি আমার বৌমা, একদম চাঁদের মতো দেখতে। এসো এসো, আমাদের ঘরে এসো। অন্যদিকে বনের অনেকেই টোনার বউকে দেখার জন্য মিনুর বাসায় চলে আসে। কি গো মিনু মাসি, আমরা যে এলাম তোমার নতুন বৌমাকে দেখার জন্য।
এই যে কেবল আসলো সবাই, নতুন বৌমা আসতে না আসতেই মাথা খাওয়ার জন্য সবাই চলে এলো। দেখটি, টুনির বউটা কিন্তু অনেক সুন্দর দেখতে, কিন্তু এই বইয়ের কপালে যে কি লেখা আছে তা কে জানে। মিনু মাসি যে কাজ না করতে পারলে সারাদিন কথা শোনাবে। তুই একদম ঠিক কথা বলেছিস রে। কি হলো রে, তোরা আবার কি ফিসির ফিসির করছিস? নতুন বউকে দেখা হয়েছে, এখন তোরা আসতে পারিস। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, তোমার বাসায় তো আর আমরা থাকতে আসিনি, তাই না? মিনুর এমন কথা শুনে প্রতিবেশীরা সেখান থেকে চলে যায়, আর মিনু নতুন বউয়ের অনেক আপ্যায়ন করতে থাকে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। বৌমা, অনেক দিন তো কেটে গেল, তোমার দ্বারাই কোনো কাজ করাইনি। এখন তো তুমি পুরাতন হয়ে গিয়েছো, সংসারের কাজ তো তোমাকে করতে হবে। যাও, গিয়ে গোয়াল ঘরটা পরিষ্কার করো। কিন্তু মা, আমি তো কোনো কাজ পারি না। আমি আমার বাসায় এসব কাজ কখনোই করিনি। আর এগুলো কিভাবে করতে হয় আমি কিছুই জানি না। কি পারো তুমি শুনি? তোমার বাবা মা তোমাকে কি শিখিয়েছে? শহরের মেয়েগুলো এমনই। মা, তুমি এভাবে কথা বলছো কেন? তা কিভাবে বলবো শুনি? কাজ তো পারো না, বড় বড় কথাই শিখে এসেছো। আমি কাজগুলো করার চেষ্টা করছি মা। এই বলে টুনি গোয়াল ঘরে চলে আসে আর গোয়াল ঘর পরিষ্কার করার চেষ্টা করতে থাকে। বৌমা, এগুলো নদীর পাড় থেকে ধুয়ে নিয়ে এসো তো। টুনি কিছু না বলে তার শাশুড়ির হাত থেকে বালতিটা নিয়ে নদীর পাড়ে চলে আসে। কাপড়গুলো কিভাবে ধোয়? ধুর, আমি তো এসব জানি না। বাবার পাশে ভাতটাও তুলে খেতাম না, আর শ্বশুর বাড়িতে এসে সব কাজ করতে হচ্ছে। ধুর ধুর। একই, ওই মেয়েটাকে চিন্তিত মনে হচ্ছে। ওখানে গিয়ে জিজ্ঞেস করাটা কি ঠিক হবে? একবার না হয় যেই দেখি। এই মেয়ে, কি হয়েছে তোমার? তুমি এত চিন্তিত কেন? কি? ডাইনি? ডাইনি এখানে কোথা থেকে এলো? আরে আরে, তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? ভয় পেও না, আমি তোমার কিছুই করব না। এরপর টুনি ভয় না পেয়ে ডাইনিকে সব কথা খুলে বলে। ও, এই ব্যাপার? ঠিক আছে, আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে কাপড় ধুয়ে দিতে হয়। এই বলে ডাইনি টুনিকে কাপড় ধোয়া শিখিয়ে দেয়, আর টুনি ডাইনি দেখে দেখে কাপড় ধোয়া শিখে ফেলে। বাহ ডাইনি, তুমি তো অনেক ভালো কাপড় ধুতে পারো। আমার শাশুড়ি মা যদি আমাকে এভাবে শেখাতো তবে আমি সব কাজ করতে পারতাম। আচ্ছা ডাইনি, তুমি থাকো কোথায়? এই তো, আমি এই গাছেই থাকি। আচ্ছা ঠিক আছে ডাইনি, আমি এখন আসি। কাজ শেষ করে তোমার সাথে দেখা করতে আসবো, কেমন? এরপর টুনি কাপড় নিয়ে বাসায় চলে আসে আর বাড়ির টুকটাক কাজ করতে থাকে। টুনি তার কাজ শেষ করে ডাইনির সাথে দেখা করার জন্য ডাইনির কাছে চলে আসে। ডাইনি, তোমার থাকার জায়গাটা কিন্তু বেশ সুন্দর। চারদিক থেকে কত সুন্দর বাতাস আসে। রাতের বেলা শুয়ে শুয়ে চাঁদ তারাও দেখতে পাও। তোমার শাশুড়ি তোমার উপর খুব অত্যাচার করে, তাই না? অত্যাচার বলাটা ঠিক না, শাশুড়িরা এমনই হয়। দেখবে একসময় ঠিক আদর করবে। কাজ পারি না তো তাই একটু কথা শোনায়, মাঝে মাঝে খুব খারাপও লাগে জানো। কষ্ট পেও না টুনি, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ডাইনি, তোমার পাশে ওটা কি? ওটা ওটা হচ্ছে সোনালী বেগুন। তুমি আবার সোনালী বেগুন দিয়ে কি করো? কিছু করি না রে পাগল, এখানে আমার প্রাণভ্রমরা সুরক্ষিত রেখেছি। সোনালী বেগুনটা আমার হাতে দাও না, একটু ধরে দেখি। না না, এটা তো কখনোই দেয়া যাবে না। আরে, আমি তো কিছু করব না, তুমি আমাকে বান্ধবী ভাবতে পারো। তুমি আমার বান্ধবী হবে? কেউ কখনো আমার সাথে বন্ধুত্ব করেনি, তুমিই প্রথম। ঠিক আছে, বন্ধু ভেবে আমি তোমাকে দিলাম, এই নাও। অনেক সুন্দর বেগুনটা। এই বেগুনটা এখন থেকে আমার কাছে থাকবে, আমি অনেক যত্নে রাখবো, কেমন? আমার প্রাণভ্রমরাটা আমি কিভাবে দেই? না দিয়েও তো পারবো না, জীবনের প্রথম কেউ আমার সাথে বন্ধুত্ব করলো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করে আমার প্রাণভ্রমরাটা তোমাকে দিলাম। আমি তোমার বিশ্বাস রক্ষা করব। আমি এখন আসি ডাইনি। এরপর টুনি তার বাসায় ফিরে আসে আর এভাবেই দেখতে দেখতে সেই দিনটি কেটে যায়। টুনি, এই টুনি, নাও, এখানে মাংস, সবজি আর ডাল আছে। যাও রান্না করো, একটু ভালো করে রান্না করো। আমি এগুলো কিভাবে রান্না করব? আরে, আমি এত কিছু ভাবছি কেন? আমার তো ডাইনি বন্ধু আছে, আমি এখন ডাইনি বন্ধুকে ডেকে নিয়ে আসি। এই বলে টুনি তার ঘরে চলে আসে আর সোনালী বেগুন হাতে নিয়ে ডাইনিকে স্মরণ করতে থাকে।
ডাইনি বন্ধু, কোথায় তুমি? তোমাকে যে আমার খুব প্রয়োজন। আমি এক বিপদে পড়েছি ডাইনি বন্ধু। তুমি আমাকে ডেকেছো আর আমি হাজির। বলো কি হয়েছে তোমার? আমি তো রান্না করতে জানি না, তুমি কি আমাকে শিখিয়ে দিবে? অবশ্যই শিখিয়ে দিব, এসো আমার সাথে। এরপর ডাইনি ও টুনি রান্নাঘরে চলে আসে। ডাইনি টুনিকে রান্না করা শেখায়। এই নাও, তোমরা খাবার খাও। বাহ বৌমা, তুমি তো অনেক ভালো রান্না করতে পারো। ঠিক আছে, তোমরা খাও, আমি একটু আসি। টোনা, আমার খুব সন্দেহ হচ্ছে তোর বউ কোনো কাজ পারে না, তাহলে এত সুন্দর করে খাবার কিভাবে রান্না করলো? আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, টুনি কার সাথে জানি কথা বলে। ঠিক বলেছো মা, আমিও দেখেছি ও একা একা কথা বলে। শোন, তুই একটা কাজ কর, কবিরাজ মশাইকে তবে আজ ডেকে নিয়ে আয়, তবেই আমাদের সন্দেহ দূর হবে। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি। এই বলে টোনা কবিরাজের বাসায় চলে যায় আর কবিরাজকে নিয়ে তাদের বাসায় চলে আসে। কবিরাজ কিছু মন্ত্র পড়ে বুঝতে পারে তোর বউয়ের ওপর এক ডাইনি ভর করেছে। আমি এক্ষুনি সেই ডাইনিকে এখানে নিয়ে আসছি। একে, তোরা আমাকে এখানে কেন নিয়ে এসেছিস? ছাড় বলছি, ছাড়, আমাকে ছাড়। আমি তো তোকে ছাড়ার জন্য নিয়ে আসিনি টোনা, তোর বউয়ের কাছে ডাইনির প্রাণ ভোমরা আছে, ওটা আমার কাছে নিয়ে আয়। না না, তোমরা ডাইনির কেউ কিছু করতে পারবে না। ছেড়ে দাও, আমার বন্ধুকে ছেড়ে দাও। আমার বন্ধু অনেক ভালো, আমি ডাইনির কারণে সব কাজ শিখেছি, গল্প করার সাথে পেয়েছি। তুমি আমার মা হয়েও এসব করনি। অনেক কথা শুনিয়েছো আমাকে, নিজের মা হলে কি এমনটা করতে পারতো? মা রে, তুই আমাকে ক্ষমা করে দে, আজ তুই আমার চোখ খুলে দিয়েছিস। আসলে তোর সাথে খারাপ আচরণ করা মোটেও উচিত হয়নি। আজ থেকে আমি তোকে নিজের মেয়ের মতো দেখবো। কবিরাজ মশাই, আপনি চলে যান, এখন থেকে ডাইনি আমাদের পরিবারের একজন সদস্য। সত্যি তোমরা অনেক ভালো। এরপর কবিরাজ সেখান থেকে চলে যায় আর টুনিরা ডাইনিকে নিয়ে বড় একটা পরিবার হয়ে অনেক সুখে শান্তিতেই থাকতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, বন্ধুত্বের ভালোবাসা কতটা গভীর। পৃথিবীর সবকিছুর তুলনা করা যায়, কিন্তু বন্ধুত্বের ভালোবাসা তুলনা করা যায় না।